আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকার রাজপথ থেকে দিল্লির সাউথ ব্লক অনেক জায়গাতেই আজ একটা বিষয় নিয়ে আলোচনা চলছে। সেটি হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মার একটি জরুরি বৈঠক। এই বৈঠককে সরকারের তরফ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা সৌজন্য বৈঠক। কিন্তু প্রশ্ন উঠেছে, বৈঠকটা কি সত্যি সৌজন্যের নাকি আড়ালে অন্য কারণও আছে? যদি সত্যি অন্য কোনো কারণ থেকে থাকে তবে কি সেই কারণ? তারেক রহমান সরকার ক্ষমতায় এসেছে 17ই ফেব্রুয়ারি, 1.5 মাস হয়েছে সবে। তার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আগে একবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। এখন আবার হঠাৎ নতুন করে সৌজন্য জানাবার কি প্রয়োজন পড়ল? বিশেষ করে যখন বাংলাদেশ সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা চলছে ও প্রধানমন্ত্রী তারেক রহমান রীতিমতো ব্যস্ত সংসদের সেই সব আলোচনা নিয়ে, তখন আজ 6 এপ্রিলের সকালে ভারতীয় রাষ্ট্রদূতের কেন হঠাৎ সৌজন্য সাক্ষাতের দরকার পড়ল? কি এমন গুরুত্বপূর্ণ বিষয় যে পূর্ব নির্ধারিত সূচি না থাকা সত্ত্বেও প্রণয় ভার্মা দেখা করতে চাইলেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান রাজিও হয়ে গেলেন সাক্ষাৎ করতে? যুগান্তর বাংলাদেশের পেপার জানাচ্ছে, সাক্ষাতের পর বাংলাদেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি অপেক্ষমান সাংবাদিকদের বলেছেন, ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল সেই অধ্যায় শেষ। প্রশ্ন উঠতে পারে, প্রশ্নটা এই কারণে ওঠে যে সাক্ষাৎটা যখন নিছক সৌজন্যের, তখন হঠাৎ হাসিনার আমলের সম্পর্কের কথা উঠল কেন? তাহলে কি বৈঠকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কিত কোনো বার্তাই কি প্রধান আলোচ্য বিষয় ছিল? হুমায়ুন কবির সাহেব সে বিষয়ে কিছু বলেননি। তবে এই খবর যে এই সাক্ষাতের সবচেয়ে বড় কারণ সেটা বোঝা গেছে পররাষ্ট্র উপদেষ্টার কথার ধরনে। খুব সঙ্গত কারণে যুগান্তর পত্রিকা তাই এই খবরটিকে তাদের হেডলাইন করেছে। আর আমার কাছেও বিভিন্ন অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে এই বিশেষ বিষয়টি, অর্থাৎ আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে সরকার প্রধানের স্পষ্ট মতামত জানাটাই ছিল আজকের তারেক রহমান ও প্রণয় ভার্মার আলোচনার মূল বিষয়। আগামীকাল একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করছেন। সেখানে সম্মেলনের সাইড লাইনে তিনি দীর্ঘ বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এবং আলাদাভাবে আরও একটি বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। সেই দুই বৈঠকে বিভিন্ন বকেয়া বিষয় নিয়ে, দুদেশের বকেয়া বিষয় নিয়ে আলোচনা হবেই। কিন্তু তার ঠিক আগের দিন সকালে ভারতীয় রাষ্ট্রদূতের একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে হঠাৎ করে সাক্ষাৎ করতে যাওয়াটা কি বেশ অদ্ভুত লাগছে না আপনাদের কাছে? না লাগলে কিছু বলার নেই আমার। তবে আমার কাছে ঘটনাটা কিন্তু অদ্ভুত, আবার অদ্ভুত নয়। এর পেছনের কারণটা যখন মনে পড়ল, দিল্লি থেকে বিভিন্ন সূত্র থেকে যেসব খবর আসছে তার ভিত্তিতে বলতে বাধ্য যে এই দেখা করাটা আদৌ সৌজন্য জ্ঞাপনের তাগিদে নয়। প্রণয় ভার্মাকে ভারত সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে একটা বিষয় স্পষ্ট করে জানতে এবং আর একটা বিষয়ও ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে জানাতে। প্রথমে বলি, ভারত কোন বিষয়টা স্পষ্ট করে জানতে চেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে?
বিষয়টি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সম্পর্কিত ইউনূস আমলের অধ্যাদেশটিকে বর্তমান সরকার আইনে রূপান্তরিত করে আওয়ামী লীগের নির্বাসনকে দীর্ঘস্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে কিনা, এই বিষয়টি খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনে নেওয়া এবং জেনে নেওয়া, সেই জানাটা ভারত সরকারকে আবার জানিয়ে দেয়া। আর দ্বিতীয় কাজটি ছিল প্রণয় ভার্মার, যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানো যে আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে তার ওপর নির্ভর করবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও উন্নত করার বিষয়টি। যদি আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশ সরকার ইতিবাচক পদক্ষেপ নেয়, ভারত খুশি হবে। কেননা প্রথম থেকেই বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে আসছে ভারত। নির্বাচনের আগে ভারত বলেছিল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে। ভারতের অনুরোধ মান্যতা পায়নি ইউনূস সরকারের কাছে। এরপর নির্বাচন হয়ে যাওয়ার পর ভারত সরকার বারবার চেয়েছে নির্বাচন উত্তর দেশে ইনক্লুসিভ রাজনীতির পত্তন হোক। সেটা হলে গণতন্ত্রের বিকাশ যেমন সম্ভব, তেমনি দেশে মৌলবাদী চিন্তাধারার বিপরীতে সেকুলার আদর্শর তার যে প্রচার সেটা শক্তপোক্ত হবে। আর সেটা শুধু বাংলাদেশ নয়, ভারতের নিরাপত্তার দিক থেকেও জরুরি। নির্বাচনের আগে তারেক রহমান এই ব্যাপারে ভারতকে স্পষ্ট আশ্বাস দিয়েছিলেন, আর তার জন্যই ভারত সমর্থন দিয়েছিল তারেক রহমানকে এবং বিএনপিকে। কিন্তু ঘটনা যেদিকে গড়াচ্ছে এখন, যেভাবে ইউনূস আমলের এই সম্পর্কিত অধ্যাদেশটিকে আইনে রূপান্তরিত করতে অগ্রণী হয়েছে তারেক রহমান সরকার, তাতে ভারত রীতিমতো ক্ষুব্ধ। আর প্রণয় ভার্মার ওপর দায়িত্ব পড়েছিল তারেক রহমানের সঙ্গে দেখা করে বিষয়টি তার মুখ থেকে সরাসরি জেনে নেওয়া ও সেই মোতাবেক ভারত সরকারকে বিষয়টি জানানো, যাতে আগামীকাল খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় ভারত কোন পথে চলবে সেটা ঠিক করে নিতে পারে আগে ভাগে। এর ওপর ভিত্তি করে আগামীতে খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ভারত ঠিক করবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে, নাকি এখানে পূর্ণচ্ছেদ টানবে, নাকি কমা সেমিকোলন দেবে। তারেক রহমানের সঙ্গে বৈঠকে কি কথা প্রণয় ভার্মা জেনেছেন ও ভারত সরকারকে জানিয়েছেন, সেই সংবাদ এই মুহূর্তে আমার কাছে নেই, তবে পাবো। ওই যে পররাষ্ট্র উপদেষ্টার সাংবাদিক সম্মেলনে বলা কথা, ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল সেই অধ্যায় শেষ। তারপরে তিনি আবারও বলেছেন এখন থেকে মানে দুই দেশের মধ্যে সম্পর্কটা হবে শ্রদ্ধার এবং সমতা। আমরা সমান জায়গায়, মানে কেউ দাদা নয় কেউ ভাই নয়, দুজনেই সমান, এই জায়গাতে যাবে, এইটা তিনি বলেছেন। এই কথাগুলো ইঙ্গিত দিচ্ছে এই বিষয়ে আলোচনাটাই ছিল প্রধান আলোচ্য, এবং তারেক রহমান সরকার আওয়ামী লীগকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। আর এই রাজি না হওয়াটা দেখলে বলা যায় যে খলিলুর রহমান ও জয়শঙ্করের মধ্যে বৈঠক ফলপ্রসূ হবে না। অজিত ডোভাল আবার একটা সন্ত্রাসী বেস, তার তালিকা লম্বা লিস্ট ধরিয়ে দেবেন খলিলুর রহমানের হাতে। আজকের রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎটা আগামীকাল খলিলুর রহমান যে দুটো হাই প্রোফাইল বৈঠক করবেন তার বেসলাইন হবে। এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী কূটনীতির সেই ঝানু খেলোয়াড়, যিনি স্বার্থের প্রশ্নে আপোষহীন। তিনি চাইবেন বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি। আর অজিত ডোভাল, তার নজর থাকবে নিরাপত্তা ও কৌশলগত দিকে। উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দমনে বাংলাদেশের মাটিকে যেন ব্যবহার করতে না দেওয়া হয়, সেটাই হবে তার প্রধান লক্ষ্য। এবং ব্যবহার করতে দেওয়া হলে ভারত কী করবে সেটাও পরিষ্কার বলে দিয়ে দেবেন। আর এই সব কিছুর গোড়ায় আছে তারেক রহমান সরকার নমনীয় কি না, যে সংকেত আজকেই পেয়ে গেছেন প্রণয় ভার্মা তার কাছ থেকে, এবং জানিয়ে দিয়েছেন ভারত সরকারকে। খলিলুর রহমানের জন্য এই যে দিল্লি সফরটি মোটেই সহজ হবে না, কারণ তার টেবিলের ওপাশে থাকা মানুষগুলো কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলবেন না, তারা কথা বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে।
বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি আসছে কিনা সেটা নিয়ে কথা বলবেন। আমরা জানি না তারেক রহমান এই ব্যাপারে কি বলেছেন। এমনও হতে পারে তিনি আওয়ামী লীগের বিষয়ে গোপনীয়তা দেখাবার কথা বলে, নমনীয়তা দেখাবার কথা বলে থাকতে পারেন, তবে বাইরে একটা উল্টো ছবি দেখাতে চাইছেন যে আওয়ামী লীগ বিরোধী যারা আছে দেশের মধ্যে তাদের জন্য রাজনীতিতে এমনটা ভুরি ভুরি হয়েই থাকে, রাজনীতিবিদদের গ্যালারি শো দিতেই হয়। তবে যেটাই করে থাকুন তারেক রহমান আজ, সেটাই সত্যি, যেটা সেটা আজ না হোক কাল ঠিক বেরিয়ে পড়বেই, চেপে রাখা যাবে না। এখনকার মতো এখানেই রাখছি। আগামীকাল 7ই এপ্রিল মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত সফরে যাবেন। তার এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে। এই সফরে ডক্টর খলিল কি প্রত্যাশা করছেন এবং তার জন্য ভারত কি বার্তা নিয়ে অপেক্ষা করছে, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকুন। এই যে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হলো, যে নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করেছে, শোনা যায় সেই নির্বাচনী বিজয়ের পেছনে ভারতের একটি ভূমিকা রয়েছে। গত প্রায় 1 বছর ধরে পর্দার অন্তরালে ইংল্যান্ডে ভারতের সাথে তারেক রহমানের একটা দীর্ঘ আলোচনা হয়েছে এবং ভারতের রাষ্ট্রদূত বিক্রম কে দোরাইস্বামী, যিনি একসময় বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন 2020 থেকে 22 সাল পর্যন্ত, এবং তারপরে তিনি ইংল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গত মাসেই তাকে আবার চীনে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে। সো এই বিক্রম কে দোরাইস্বামী মূলত তারেক রহমানের সাথে ভারত সরকারের পক্ষ থেকে নেগোসিয়েশন করেন এবং তাদের মধ্যে একটা 10 দফা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী একটা কন্ডিশন ছিল যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট এনশিওর করা হবে। আপনারা জানেন যে ভারত কিন্তু সবসময় চেয়েছিল একটি ইনক্লুসিভ ইলেকশন যেন বাংলাদেশে হয়, কিন্তু ভারতের সেই চাওয়াটা পূরণ হয়নি। মূলত অন্যান্য পরাশক্তি, বিশেষ করে আমেরিকা, এখানে একটা ইনক্লুসিভ ইলেকশন চায়নি এবং ভারত ও আমেরিকার মধ্যে সেই সময় সম্পর্কটা খুব ভালো যাচ্ছিল না। কিন্তু পরবর্তীতে আমেরিকা এবং ভারতের সম্পর্কটা যখন ঠিক হয়, তখন তারা মেনে নেয় যে ঠিক আছে, ইলেকশনটা ইনক্লুসিভ না হলেও ইলেকশনের পরে বিএনপি ক্ষমতায় এসে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। সেই শর্ত অনুযায়ী আওয়ামী লীগেরও রাজনীতিতে যে নিষেধাজ্ঞাটা রয়েছে আওয়ামী লীগের উপরে, সেই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার হবার কথা। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে ডক্টর ইউনূস সরকার যে গত বছরের মে মাসে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেই নিষেধাজ্ঞা তো প্রত্যাহার করা হচ্ছেই না, বরং সন্ত্রাস দমন আইনের একটা নতুন ধারা যোগ করে এমন একটা সিস্টেম করা হচ্ছে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং আওয়ামী লীগ যারা করবে তাদের জন্য একদম কারাদণ্ডের ব্যবস্থা করা হবে। এরকম একটা বিল সংসদে আসছে। সুতরাং এইটা যে ভারতের সাথে যে চুক্তি স্বাক্ষর করা হয়েছিল তার বরখেলাপ। এর বাইরেও ভারতের কিন্তু বাংলাদেশের ব্যাপারে বিশেষ ইন্টারেস্ট আছে। বাংলাদেশের আর ভারতের সম্পর্ক কেবলমাত্র যে প্রতিবেশী রাষ্ট্র তা না, বাংলাদেশ ভারতের একটা কৌশলগত গুরুত্বপূর্ণ অংশীদারও বটে। সুতরাং বাংলাদেশে যদি একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিস্থিতি থাকে, এখানে যদি জঙ্গিবাদ মাথা তুলে না দাঁড়ায়, তাহলে সেটা ভারতের জন্য মঙ্গল। কিন্তু যে মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতিটাকে নিষিদ্ধ করা হবে, আইন করে নিষিদ্ধ করা হবে, সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশে জঙ্গিবাদের ব্যাপক চাষাবাদ হবে, জঙ্গিবাদের বাম্পার ফলন হবে এবং সেই বাম্পার ফলন ভারতের জন্য একটা ব্যাপক মাথা ব্যথার কারণ হবে। ইতিমধ্যেই পাকিস্তানের একজন মন্ত্রী বলেছেন যে এর আগে তারা ভারতকে আক্রমণ করেছিল সে পাহেলগাঁও গ্রামের দিকে, এবার তারা পূর্ব দিক থেকে
ভারতকে আক্রমণ করবে। ক্লিয়ার ইন্ডিকেশন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা ভারতকে আক্রমণ করবে। আপনারা আরো জানেন যে রিসেন্টলি 8 জন জঙ্গি লস্করে তৈয়বার এই জঙ্গিরা ভারতে গ্রেপ্তার হয়েছেন। এই 8 জনের মধ্যে 7 জনই বাংলাদেশি এবং তারা প্রথমে নেপাল গিয়েছেন এবং নেপাল থেকে পরে ভারতে প্রবেশ করেছেন। তো এটা তো অবশ্যই ভারতের জন্য একটা বিরাট মাথা ব্যথা। তো এই অবস্থায় ডক্টর খলিল আগামীকাল ভারতে যাবেন। এর আগে ভারতের যিনি আছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার রিয়াজ হামিদুল্লাহ, তাকে কিন্তু ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকেছিল এবং ভারতের বিভিন্ন অসন্তোষ কিন্তু তাকে আগে জানানো হয়েছিল। কিন্তু এর প্রেক্ষিতে বর্তমানে ডক্টর খলিল যে যাচ্ছেন, তিনি আগামীকাল দুপুরের পরে রওনা দেবেন, বিকেলে দিল্লি পৌঁছানোর কথা এবং আগামীকাল সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডাভালের সাথে তার গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। 8 তারিখে তার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, ভারতের জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী এবং আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে মিটিং করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট অসন্তোষ জানানো হবে যে এই যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কেন এরকম করা হচ্ছে, যে 10 দফা চুক্তিতে সম্মত হয়ে তারেক রহমান ক্ষমতা আসছে, সেই 10 দফা চুক্তির কেন খেলাপ করা হচ্ছে। এবং ভারত একটি ব্যাপারে বলেছিল যে তুরস্কের সাথে যে মাখামাখি ডক্টর ইউনূসের ছিল সেটা যেন না থাকে, কিন্তু তারেক রহমান সেই তুরস্কের সাথে একই পথে হাঁটছে। দহরম মহরম রয়েছে। বাংলাদেশের ডিজিএফআই এর যিনি মহাপরিচালক, তিনি কদিন আগে ভারত সফর করেছিলেন, তিনি তারপরে এসে আবার পাকিস্তানে গিয়েছেন। আবার নির্বাচনের পরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটা প্রতিনিধি দল অত্যন্ত গোপন সফরে বাংলাদেশে এসে তারেক রহমানের সাথে মিটিং করেছেন। অর্থাৎ 10 দফা চুক্তির মধ্য দিয়ে যে তা বিএনপি ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় আসার পরে ভারতকে স্পষ্ট কাজকলা দেখাচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতিত্ব নিয়েও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে সাইপ্রাসের বিরুদ্ধে এবং বাংলাদেশের পক্ষে প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিল আশা করেন যে ভারত তাকে সমর্থন দেবে, কিন্তু এই পদে যে প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানে ভারত তার সমর্থন ইতিমধ্যে সাইপ্রাসকে জানিয়ে দিয়েছে। সুতরাং ভারত এই অবস্থানটা চেঞ্জ করতে পারবে না। এটাও ডক্টর খলিলের জন্য একটি দুঃসংবাদ বলা চলে। এদিকে ডক্টর খলিলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে তিনি বিভিন্ন দেশে যান এবং সেখানে তিনি যখন মিটিং করেন তিনি নিজের থেকে অনেক কথা বলেন, যেটি যাবার আগে তিনি বাংলাদেশের সরকারের সাথে, বিশেষ করে প্রধানমন্ত্রীর সাথে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলাপ না করেই চলে যান এবং তিনি নিজের থেকে বলেন। এর ফলে দেখা গেছে ডক্টর ইউনূস এবং বর্তমানে তারেক রহমান তাদের অনেক ক্ষেত্রেই বিব্রত বোধ করতে হয়েছে। এটির জন্য কিন্তু নতুন নতুন সমস্যা হচ্ছে। এখন আবার তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও একটি আলোচনা হবে, কিন্তু যেহেতু 10 দফার থেকে ইতিমধ্যেই বিএনপি সরে যাচ্ছে এবং বিএনপির সূত্রে জানা গেছে যে তারা ভারতের সাথে মুচলেখা দিয়ে ক্ষমতায় আসছে ঠিকই, কিন্তু ক্ষমতায় আসার পরে তারা ভারতের সাথে একই লেভেলে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আগ্রহী না। ভারতের সাথে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক বজায় রাখবে, কিন্তু এই 10 দফার বরখেলাপ বা এই যে মুচলেখা দিয়ে ক্ষমতায় আসছে, এই অবস্থায় ভারত বিষয়টা কিভাবে নেয় সেটা আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে। এবং কয়েকটি কূটনৈতিক সূত্রে জানা গেছে ভারত হয়তো এই মুহূর্তে তাদের একটা সফট অসন্তোষ জানাবে, এই মুহূর্তে হয়তো ক্ষুব্ধ কোনো প্রতিক্রিয়া জানাবে না, কিন্তু
বিএনপির সাথে গোপন সমঝোতা করে ভারত যেভাবে বিএনপিকে বিজয়ী করে আসতে সহায়তা করেছে এবং বিএনপির এই বিজয়ের পেছনে হিন্দু ভোটার, আওয়ামী লীগ ভোটারদের একটা ব্যাপক ভূমিকা আছে। এই সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে বিএনপি সরকার আগামীতে কতটা স্বস্তিতে থাকতে পারে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোন পথে যায়, এই সব কিছু নিয়েই কিন্তু সংশ্লিষ্ট মহলগুলোতে ইতিমধ্যেই উদ্বেগ পরিলক্ষিত হচ্ছে। দেখি এখন ডক্টর খলিল ফিরে আসুক, আর তারেক রহমান ভারতের সাথে চুক্তির খেলাপ করে কত দূর যেতে পারেন সেটাও দেখার বিষয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। মাঝখানে বলা যায় একটা বিরতি নিয়েছিলাম, এর মধ্যে অনেকেই যোগাযোগ করেছেন, অনেকেই জানতে চেয়েছেন আমি সুস্থ আছি কিনা। আসলে আমি আমার ছেলে এবং মেয়েকে নিয়ে ফিজিতে গিয়েছিলাম, আমার একটা কাজও ছিল, ওদের কাছে আমার একটা প্রমিসও ছিল যে ওদের আমি স্কুল ছুটিতে নিয়ে যাব। আবার ফিরে এসেছি, আশা করি নিয়মিতই আপনাদের সাথে দেখা হবে। আজ এ পর্যন্তই।